নমস্কার, নন্দিনীর গল্পকথায় সবাইকে স্বাগত। শুরু করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেঁপুর চতুর্থ পর্ব। পুরো পর্বটি শোনার অনুরোধ রইল। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। পর্ব 9, শকুনির ডিম। অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়াই তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলেপাড়ার ছেলে। কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি, অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে বয়সে পটু কিছু ছোট। অপুর মনে আছে, প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন এই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুড়িয়া চিবাইতে দেখিয়াছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা কড়ি? পটু কড়ির গেজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বুনানি ছোট্ট গেজেটি, তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেটে, হেরে গেলে আরও আনব। পরে সে গেজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখেছিস? গেজেটায় 1 পণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্য সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রলুব্ধ হইয়া এতদূর আসিয়াছিল। খেলার নিয়মানুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বো করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলি তুলিয়া গেজের মধ্যে পুরিয়া লোভে ও আনন্দে বারবার গেজেটির দিকে চাহিয়া দেখে, সেটা ভর্তি হইতে আর কত বাকি। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর 1 হাত তফাত থেকে তোমায় মারতে হবে। ঠাকুর, তোমার হাতের টিপ বেশি। পটু বলিল, বারে, তা কেন? টিপ বেশি থাকাটা দোষ বুঝি? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল, জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল, এত বেশি কড়ি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি নে, খেললে কি এই কড়ি বাড়ি নিয়ে যেতে পারবো? আবার 1 হাত বাঁধ বেশি, সব হেরে যাব। হঠাৎ সে ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল, আমি 1 হাত বেশি নিয়ে খেলব না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলের ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলিশুদ্ধ হাতটা চাপিয়া ধরিল।
পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে, ছেড়ে দাও না আমার হাত। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটি করিবার জন্য ইহাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহাতে গায়ের জোরও কম। জেলেপাড়ার বলিষ্ঠ ও বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ যুঝিতে পারিবে। হাত হইতে কড়ির থলিটা অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল, কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় একটু যে খুশি না হইয়াছিল তাহা নহে, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে। কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছ কেন? বারে, ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার ঘুষি খাইয়া খানিকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপু কাউকে এ কথা এখনো বলে নাই, দিদিকেও না। সেদিন সে দুপুরবেলা বাবার অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সেই বই ও বই খুলিয়া খানিকটা পড়িয়া ছবি দেখিতে এবং খানিকটা বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল, নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি, বা বইখানা কোন বিষয়ের, তাহা সে বিন্দু বিসর্গও বুঝিল না। বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচ হইতে বাহির হইয়া ঊর্ধ্ব শ্বাসে যেদিকে দুই চোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে নিয়া ঘ্রাণ লইল। কেমন পুরনো পুরনো গন্ধ। মেটে রঙের পুরু পুরু পাতাগুলার এই গন্ধটা তাহার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই তাহার বাবার কথা মনে করাইয়া দেয়। অত্যন্ত পুরনো মার্বেল কাগজের বাধাই মলাট, নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে। এই রকম পুরনো বইয়ের উপরই তাহার প্রধান মোহ। সেই জন্য সে বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্সে বন্ধ করিয়া দিল। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতে একদিন সে পড়িল, বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে সে পড়িয়া দেখিল। পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়। পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে যদৃচ্ছা বিচরণ করিতে পারে। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল, আবার পড়িল। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তাহার দিদি বলিতে পারে না।
সে পাড়ার ছেলেদের সতু, নিপু, কিনু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই ঠিক দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে ও বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আঘ্রাণ লয়, সেই পুরনো পুরনো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই, পারদ মানে পাড়া, সে জানে। আয়নার পিছনে পাড়া মাখানো থাকে। একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা সে জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় কি করিয়া পায়? সন্ধান অবশেষে মিলিল। হিরুনাপিতের কাঁঠালতলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস, আমি 2 পয়সা দেব। দিন 4 পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে 2টা কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত নাড়িয়া চাড়িয়া বলিল, শকুনির ডিম? ঠিক তো। রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহর কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডালে হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু 2টি 2 আনার কমে দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল। বলিল, 2 পয়সা দেব, আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেব। একটা টিনের কৌটো ভর্তি কড়ি সব। এই এত বড় বড় সোনা গেটে, দেখবি? দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো রকমেই রাজি হয় না। অনেক দরদস্তুরের পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া আর 2টা পয়সা জোগাড় করিয়া দাম চুকাইয়া দিয়া ডিম 2টি লইল। তাহা ছাড়া রাখাল কিছু কড়িও লইল। এই কড়িগুলো অপুর প্রাণ। অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়েও সে এই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়। কিন্তু আকাশে উড়িবার আমাদের কাছে কি আর বেগুন বিচি খেলা? ডিমটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাহার প্রাণটা যেন ফু দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। তারপর যেন একটু সন্দেহের ছায়া তাহার মনে আসিয়া পৌঁছিল। সন্ধ্যার আগে একা একা ন্যাড়াদের আম গাছের কাটাগুড়ির উপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি উড়া যাইবে তো? আচ্ছা, সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে?
নদীর ওপারে? শালিক পাখি, ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারা যেখানে উঠিয়াছে ওখানে? সেই দিনই কি তাহার পরদিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতা পাকাইবার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকের হাঁড়ি কলসির পাশে গোজা ছেঁড়া খোড়া কাপড়ের টুকরার তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন হইতে গড়াইয়া মেজের উপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেজে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া বলিল, ওমা, কিসের দুটো বড় বড় ডিম এখানে? পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। দেখেছ কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে, মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সমস্ত দিন খাইল না। রুদ্রমূর্তি, কান্নাকাটি, হৈ হৈ কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটার কি যে কাণ্ড, ও মা, এমন কোথাও তো কখনো শুনিনি। শকুনির ডিম নিয়ে নাকি মানুষে উড়তে পারে। ওই ওদের বাড়ির রাখাল ছোড়াটা, তাকে বুঝি বলেছে সে কোত্থেকে দুটো কাগের না কিসের ডিম এনে বলেছে, এই নাও শকুনের ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, সে আর কি বলবো। কি করি যে এ ছেলে নিয়ে আমি। কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই কিছু পারদের গুণও জানে না। আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত। পর্ব 10। মুচুকুন্দ চাপা। অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। এই গৌরবর্ণ সদানন্দ বৃদ্ধটি সামান্য একখানি খড়ের ঘরে বাস করেন। বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায়ই নির্জনে থাকেন। অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন, এসো দাদা ভাই, এসো, বসো বসো। অন্য স্থানে অপু মুখচোরা, মুখ দিয়া কথা বাহির হয় না। কিন্তু এই সরল বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো। নরোত্তম দাসের কেহ নাই, বৃদ্ধ একাই থাকেন। এক স্বজাতিয়া বৈষ্ণবের মেয়ে 2 বেলা কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায়। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে। একথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়। কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। এখানে আসিলে তাহার সকল সংকোচ, সকল লজ্জা আপনা হইতেই ঘুচিয়া যায়। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না। পাছে প্রবীণ লোকেরা ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে। নরোত্তম দাস বলেন, দাদু, তুমিই আমার বালক গোরা। তোমায় দেখলে
আমার মনে হয়, দাদু, আমার গৌরচন্দ্র তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর, সুশ্রী, নিষ্পাপ, সরল ছিলেন। ওই রকম দিব্য ভাবমাখানো চোখ দুটি ছিল তারও। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত। এখানে সে হাসিয়া বলে, দাদু, তাহলে এবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখাও। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকা খানা বাহির করিয়া আনেন। তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ। নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন। ছবি মোটে দুখানি। দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময়ে বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। জানি তোমার হাতে এ বইয়ের অপমান হবে না। সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে। তাহার কাছে তাহা তাজা মাটি, বিচিত্র পাখি, গাছপালার সাহচর্যের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে। দাদুর কাছে আসিবার আকর্ষণ তাই তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচুকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে। বিছানায় সেগুলি সে রাখিয়া দেয়। তাহার পর সন্ধ্যার আলো জ্বলিলেই বাবার আদেশে তাহাকে পড়িতে বসিতে হয়। ঘণ্টাখানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না, কিন্তু অপুর মনে হয় কত রাতই যেন হইয়া গেল। পরে ছুটি পাইয়া যে খাইতে যায়, খাইয়া বিছানায় শুইয়া পড়ে। আর অমনি সে আজিকার দিনে সকল খেলাধুলা, সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া উঠে। বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়। পর্ব 11। চড়ুই ভাতি। একদিন চুপি চুপি দুর্গা বলিল, চড়ুই ভাতি করবি অপু? তাহাদের দৌড় দিয়া পাড়ার সকলে কুলুইচণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায়। তাহার মাও যায়, কিন্তু আজকাল তাহাকে আর লইয়া যায় না। সেখানে সব নিজের নিজের জিনিসপত্র, অত উপকরণ তাহাদের নাই। বনভোজনে গিয়া আর সকলে বাহির করে কত কি জিনিস, ভালো চাল, ডাল, আলু, ঘি, দুধ। তাহার মা বাহির করে শুধু মোটা চাল, মটরের ডাল বাটা আর 2-1টা বেগুন। পাশে বসিয়া ভুবন মুখুজ্জের শেষ ঠাকরুনের ছেলেমেয়েরা নতুন আখের গুড়ের পাটালি দিয়া দুধ ও কলা মাখিয়া ভাত খায়। নিজের ছেলে মেয়ের জন্য তাহার মায়ের মন কেমন করে। তাহার অপু ওই রকম দুধ কলা দিয়া পাটালি মাখিয়া ভাত খাইতে বড় ভালোবাসে। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওপারে খানিকটা বন দুর্গা নিজের হাতে দা দিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল, দাঁড়িয়ে দেখ তেঁতুল তলায় মা আসছে কিনা, আমি চাল ডাল বের করে নিয়ে আসি শিগগির করে। একটা ভালো নারিকেলের মালায় 2 পলা তেল চুপি চুপি তেলের ভারটা হইতে তুলিয়া লইল। মাল মশলা বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া দিয়া বলিল, শিগগির নিয়ে যা, দৌড়ো অপু, সেইখানে রেখে আয়, দেখিস যেন গরু টরুতে খেয়ে না ফেলে। চারিদিকে বনে ঘেরা, বাহির হইতে দেখা যায় না। খেলাঘরের
মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। পুটুদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। অপু মহা উৎসাহে শুকনা লতা কাটি কুড়াইয়া আনে। এই তাহাদের প্রথম বনভোজন। অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে। না, খেলাঘরের বনভোজন যা কতবার হইয়াছে সেই রকম ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান। বনভোজনের প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝাড় পুরো ভিটাটা আলো করিয়া ফুটিয়া আছে। বাতাবি লেবু গাছটায় কয়দিনের কুয়াশায় ফুল অনেক ঝরিয়া গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল উপরের ডালে চোখে পড়ে। চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল। দুর্গা বলিল, বিনির গলা যেন, নিয়ে আয় তো ডেকে অপু। একটু পরে অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি? দুর্গা বলিল, আয় না বিনি, চড়ুই ভাতি করছি, বস। বিনি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে, পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদা সিধা। যুগীর বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না। গ্রামের এক পাশে নিতান্ত সংকুচিতভাবে বাস করে, অবস্থাও ভালো নয়। বিনি সানন্দে দুর্গার ফরমাইশ খাটিতে লাগিল। বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে। দুর্গা বলিল, বিনি, আর দুটো শুকনো কাঠ দেখতো, আগুন জ্বলছে না ভালো। বিনি তখনই কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল, এতে হবে দুর্গা দিদি, না আরো আনব? দুর্গা যখন বলিল, বিনি এসেছে, ও তো এখানে খাবে, আর দুটো চাল নিয়ে আয় অপু। বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। খানিকটা পরে বিনি জল আনিয়া দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, কি কি তরকারি দুর্গা দিদি? দুর্গা ভাত নামাইয়া তেলটুকু দিয়া তাহাতে বেগুন ফেলিয়া দিয়া ভাজে। খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে। অপুকে ডাকিয়া বলে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে, দেখেছিস অপু? ঠিক যেন মার রান্না বেগুন ভাজা, না? অপুর ব্যাপারটা আশ্চর্য বোধ হয়। তাহারও এখনো যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনের সত্যিকার ভাত, সত্যিকার বেগুন ভাজা সম্ভবপর হইবে। তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতে ভাত খাইতে বসে। শুধু ভাত আর বেগুন ভাজা, আর কিছু না। অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাহিয়াছিল। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? অপু বলে, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন। লবণকে ইহারা ভুলক্রমে একেবারেই বাদ দিয়াছি, লবণের বালাই রাখে নাই। কিন্তু মহাতৃপ্তিতে তিনজনে কোষো আলুর ফল ভাতে ও
পানসে আতপোড়া বেগুন ভাজা দিয়া চড়ুই ভাতের ভাত খাইতে বসিল। দুর্গার এই প্রথম রান্না। প্রথম এই বনঝোপের মধ্যে, এই শুকনা লতা পাতার রাশের মধ্যে খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া। খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাহিয়া হি হি করিয়া খুশির হাসি হাসিল। খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকাইয়া যাইতেছিল যেন। বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল, একটু তেল আছে দুর্গাদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। দুর্গা বলিল, অপু ছুটে নিয়ে আয় একটু তেল। অপু বলিল, মাকে কি বলবি দিদি, আবার ওবেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন। যুগীর বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাহিলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয়, তাহাও আবার মাজিয়া দিতে হয়। বিনি দুই একবার ইতস্তত করিয়া অপুর গেলাসটা দেখাইয়া বলিল, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, জল তেষ্টা পেয়েছে। অপু বলিল, নাও না বিনিদি, তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না। তবু যেন বিনির সাহস হয় না। দুর্গা বলিল, নে না বিনি, গেলাসটা নিয়ে খা না। খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাঁড়িটা ফেলা হবে না কিন্তু। আবার আরেকদিন বনভোজন করব, কেমন তো? ওই কুল গাছটার ওপরে টাঙিয়ে রেখে দিই। অপু বলিল, হ্যাঁ, ওখানে থাকবে কি না? মা তোর মা কাঠকুড়োতে আসে, দেখতে পেলে নিয়ে যাবে দিদি। একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে হাঁড়িটা দুর্গা রাখিয়া দিল। পর্ব 12, সোনার কৌটো। দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, কিন্তু এখনো কুটুম্বিনীরা সকলে যান নাই। ছেলে মেয়েও অনেক। একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে, তার নাম টুনি। সন্ধ্যার একটু আগে শেষ ঠাকরুন এ ঘরে কি কাজ করিতেছেন, টুনির মায়ের গলা তাহার কানে গেল। শেষ ঠাকরুন দালানে আসিয়া বলিলেন, কি রে হাসি, কি? টুনির মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র বালিশের তলা হাতড়াইতেছে, উকি মারিতেছে, তোষক উল্টাইয়া ফেলিয়াছে। বলিল, এই একটু আগে আমার সেই সোনার সিঁদুর কৌটোটা ওই বিছানার পাশে এইখানটায় রেখেছি। খোকা দোলায় চেঁচিয়ে উঠল, আর তুলতে মনে নেই, কোথায় গেল আর তো পাচ্ছি নে। শেষ ঠাকরুন বলিলেন, ও মা, সে কি, হাতে করে ও ঘরে নিয়ে যাসনি তো? না শেষদি, এইখানে রেখে গেলুম, বেশ মনে আছে, ঠিক এইখানে। সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করিল, কৌটার সন্ধান নাই। শেষ ঠাকরুন জিজ্ঞাসা করিয়া জানিলেন, দালানে প্রথমটা এ বাড়ির ছেলে মেয়েরা ছিল, তারপর খাবার খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায়। তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা। শেষ ঠাকরুনের ছোট মেয়ে টেপি চুপি চুপি বলিল, আমরা যেই খাবার খেতে গেলাম তখন দেখি যে দুর্গাদি খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এইমাত্র আবার এসেছে। শেষ ঠাকরুন চুপি চুপি কি পরামর্শ করিলেন, পরে রুক্ষ স্বরে দুর্গাকে বলিলেন, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর এক্ষুনি বলছি, নইলে। দুর্গার মুখ শুকাইয়া
এতটুকু হইয়া গিয়াছিল। শেষ ঠাকরুনের ভাব ভঙ্গিতে তাহার জিভ যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। সে অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না। টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই। একজন ভদ্রঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়াছিল। বিশেষত দুর্গাকে সে কয়দিন এখানে দেখিতেছে। দেখিতে বেশ, কথাবার্তা ভালো বলিয়া দুর্গাকে পছন্দ করে। সে চুরি করিবে, ইহা কি সম্ভব? টুনির মা বলিল, ও নেয়নি বোধ হয় শেষদি। ও কেন? শেষ ঠাকরুন বলিলেন, তুমি চুপ করে থাকো না। তুমি ওর কি জানো, নিয়েছে কি না নিয়েছে? আমি জানি ভালো করে। একজন বলিলেন, তা নিয়ে থাকিস বের করে দে না, নয়তো কোথায় আছে বল। আপদ চুকে গেল। দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে? দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল। তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল, আমি তো জানি নে কাকিমা, সত্যি বলছি। শেষ ঠাকরুন বলিলেন, বললেই আমি শুনব? ঠিক ও নিয়েছে, ওর ভাব দেখেই আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো কথা বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে। জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না, আমার জিনিস পেলেই হলো। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, ভদ্রলোকের মেয়ে চুরি করে? কোথাও শুনিনি তো কখনো। এ পাড়াতেই বাড়ি নাকি? শেষ ঠাকরুন বলিলেন, তুমি ভালো কথার কেউ নও না? দেখবে তুমি মজাটা একবার। তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছ, এ কি যা তা পেয়েছ বুঝি? তোমায় আমি আজ। পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া তাহাকে দালানের ঠিক মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা, বল এখনো কোথায় রেখেছিস? বলবি নে? না, তুমি জানো না, তুমি কচি খুকি, তুমি কিচ্ছু জানো না। শিগগির বল, নইলে নোড়া দিয়ে দাঁতের পাটি সব ভেঙে গুঁড়ো করে ফেলব। এক্ষুনি বল, শিগগির বল, এখনো বলছি। টুনির মা ছাড়াইয়া দিতে আগাইয়া আসিতেছিল। একজন বলিলেন, রোশো না, দেখছ না, ওই নিয়েছে, চোরের মারই ওষুধ। দিয়ে দাও, এখুনি মিটে গেল। আর কেন মিথ্যে? দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করিল, আমি তো জানি নে কাকিমা, ওরা সব চলে গেলে আমিও তো। ভয়ে সে আড়ষ্ট হইয়া শেষ ঠাকরুনের দিকে চোখ রাখিয়া দেয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে থাকিল। পরে সকলে মিলিয়া আরও খানিকক্ষণ তাহাকে বুঝাইল। তাহার সেই এক কথা, সে জানে না। কে একজন বলিল, পাকা চোর। টেপি বলিল, বাগানের আমগুলো ওর জ্বালায় তলায় পড়বার জো নেই কাকিমা। শেষোক্ত কথাতেই বোধহয় শেষ ঠাকরুনের কোনো লুকানো ব্যথায় ঘা লাগিল। তিনি হঠাৎ বাজখাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন, তবে রে পাজি, নচ্ছার, চোরের ধাড়ি, তুমি জিনিস দেবে না? দেখি তুমি দাও কি না দাও। কথা শেষ করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। বল, কোথায় রেখেছিস? বল এখুনি, বল, শিগগির বল। টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া শেষ ঠাকরুনকে হাত ধরিয়া বলিল,
করেন কি শেষদি? থাক গে, আমার কৌটো ওরকম করে মারেন কেন? ছেড়ে দিন, থাক, হয়েছে, ছাড়ুন, ছি। টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, এহ, রক্ত পড়ছে যে। দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে, আগে কেহ লক্ষ্য করে নাই। বুকের কাপড়ের খানিকটা রক্তে রাঙা হইয়া উঠিয়াছে। টুনির মা বলিলেন, শিগগির একটু জল নিয়ে আয় টেপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি বউরা ব্যাপার কি দেখিতে আসিল। রানুর মা এতক্ষণ ছিলেন না। দুপুরে খাওয়া দাওয়ার পর কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন, তিনিও আসিলেন। মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝিমঝিম করিতেছিল। সে দিশেহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে কেমন করিতেছিল, সে মোহগ্রস্তের মতো বসিয়া পড়িল। রানুর মা বলিলেন, অমন করে কি মারে শেষদি? আহা, রোগা মেয়েটা, ছি। তোমরা ওকে চেনোনি এখনো। চোরের মার ছাড়া ওষুধ নেই, এই বলে দিলুম। মারের এখনো হয়েছে কি, জিনিস না পাওয়া গেলে অমনি ছাড়ব নাকি? হরিরায় আমায় যেন শুলে ফাঁসি দেয় এরপর। রানুর মা বলিলেন, খুব হয়েছে, এখন একটু সামলাতে দাও শেষদি, যে কাণ্ড করেছ। টুনির মা বলিল, ও মা, এত কাণ্ড হবে জানলে কে কৌটোর কথা বলতো? বাবা চাইনে আমার কৌটো, ওকে তুমি ছেড়ে দাও শেষদি। শেষ ঠাকরুন এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না, কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল। কাজেই তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন। বলিলেন, ভালক্ষণে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি, যা হোক, যা, আস্তে আস্তে যা। টেপি, খিড়কিটা ভালো করে খুলে দে। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বগুলি শোনার অনুরোধ রইল। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অন্যান্য গল্প শুনতে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই হলো আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটি গল্প কথায়।